ধুলো মাখা নির্জন জঙ্গলের ধারে গড়ে ওঠা এক পাহাড়ি গ্রাম। চারদিক ঘিরে ছিল ঘন ও ভয়ঙ্কর বন। অমাবস্যার কালো রাত, পুরো গ্রামটা যেন এক অদ্ভুত নীরবতার চাদরে ঢাকা পড়েছিল। শুধু দূরের জঙ্গল থেকে কুকুরের ঘেউ ঘেউ ডাক আর শুকনো বাতাসে পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। এই গ্রামের মাঝখানেই ছিল একটি ছোট্ট ঘর, যেখানে রাঘব আর তার স্ত্রী মীরা থাকত। সেই রাতে রাঘব যখন জঙ্গলে কাঠ আনতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখন শোনো গো, আজ অমাবস্যার রাত। এই রাতেও তুমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছ? আজ তুমি জঙ্গলে কাঠ আনতে যেও না, আমার খুব ভয় লাগছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি যদি জঙ্গলে কাঠ আনতে না যাই তাহলে আমাদের ঘরের খরচ চলবে কিভাবে? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরে আসব। স্ত্রী এত বুঝিয়েও রাঘবকে আটকাতে পারল না। সে হাতে তার কুঠার নিয়ে গভীর রাতে জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল। অন্যদিকে সেই গ্রামের ঠিক মাঝখানে পুরনো এক বটগাছের নিচে বানানো বলরামের চায়ের দোকান। নিভে আসা অঙ্গারের ক্ষীণ আলোতে দোকানটা মিটমিট করে জ্বলছিল। সেই চায়ের দোকানেই বসেছিল গ্রামের ৪-৫ জন লোক। তাদের মধ্যে ছিল বলরাম, কেশব, দীনেশ আর গ্রামের সবচেয়ে বয়স্ক মাধব কাকাও সেখানে বসেছিল। আজ কুকুরগুলো এত ভয়ানকভাবে ঘেউ ঘেউ করছে কেন রে? পুরো গ্রামটাই এই কুকুরের ডাক শুনে ভয়ে আছে। আমার তো মনে হচ্ছে কোনো আত্মা পিশাচ বাইরে ঘুরে বেড়াচ্ছে। আজ অমাবস্যার রাত, তাই না? হ্যাঁ, আজ অমাবস্যার রাত, আর আজকের রাতে জঙ্গলে যাওয়া মানে নিজের মাথায় নিজেই লাঠি মারার মতো ব্যাপার। আজ রাতে ছায়ামুখী ভূত পথের মধ্যে ঘোরাফেরা করে। আমি তো এটাও শুনেছি যে জঙ্গলের ওই ছায়ামুখী আত্মা নাকি রূপও বদলাতে পারে, কখনো কখনো মানুষের রূপও নিয়ে নেয়। সবাই যখন এসব কথা বলছিল, ঠিক তখনই অন্য দিক থেকে রাঘব এক হাতে কুঠার আর অন্য হাতে একটি লণ্ঠন নিয়ে সে এগিয়ে আসছিল। লণ্ঠনের কাঁপতে থাকা শিখার আলোয় ধীরে ধীরে রাঘব এগিয়ে আসছিল। তখন চায়ের দোকানে বসে থাকা মাধব কাকা বললেন, আরে রাঘব, এত রাতে কোথায় যাচ্ছিস? আজ অমাবস্যার রাত, এই রাতটা একদমই ভালো নয় বাবা। পাগল হয়ে গেছিস নাকি? অমাবস্যার মাঝরাতে কোনো মানুষ জঙ্গলে কাঠ কাটতে যায়? বলরাম, আমি যদি জঙ্গলে কাঠ আনতে না যাই তাহলে আমার ঘরের খরচ চলবে কি করে? এই কারণেই আমার কাজ থামানো যাবে না। ঘরে দুমুঠো চাল আনতে টাকা লাগে, টাকার জন্যই আমাকে বাধ্য হয়ে আজকেও জঙ্গলে কাঠ আনতে যেতে হবে। প্রতিদিনই আমার স্ত্রী মীরা আমাকে ওই জঙ্গলে যেতে মানা করে, কিন্তু আমি তার কথা শুনি না। যেও না রাঘব, আজ অমাবস্যার রাত। ঠিক তখনই হঠাৎ এক দমকা ঠান্ডা হাওয়া বইল। লণ্ঠনের শিখা দুলে উঠল, আর যেন কাছেই কেউ হাসতে হাসতে ফিস ফিস করে বলল। সবার গা শিউরে উঠল, কিন্তু রাঘব ভয় পেল না। সে কুঠার হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। রাঘব চায়ের দোকান ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে। গ্রামের শেষ সীমানা পেরোনোর সঙ্গেই শুরু হয়ে যায় সেই নির্জন ভয়ঙ্কর জঙ্গলের পথ। রাতের অন্ধকারটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছের ডালপালা বাতাসে দুলছিল। জঙ্গলের শব্দ এমন লাগছিল যেন কোনো মানুষের আওয়াজ। রাঘব হঠাৎ থেমে যায়। কে ওখানে? কেউ থাকলে সামনে এসো। হঠাৎ করে সে দেখতে পেল সামনে একটি কালো ছায়া গাছ থেকে নেমে ক্ষেতের দিকে চলে গেল, ধীরে ধীরে কিন্তু মানুষের মতোই হাঁটার ভঙ্গিতে। রাঘব সাহস করে বলল, কে রে? দীনেশ, তুই নাকি? যদি গ্রামের কোনো লোক আমাকে ভয় দেখাতে চাস তাহলে জেনে রাখ, আমি ভয় পাচ্ছি না। ভালোই ভালোই আমার সামনে আয়, নইলে আমার হাতে যে কুঠার আছে তা দিয়ে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। ঠিক তখনই সেই কালো ছায়া ফিরে আসতে লাগল, এবং সেটা আর কেউ না, রাঘবের স্ত্রী মীরা। রাঘবের মনটা অস্থির হয়ে গেল। আরে মীরা, এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে তুমি কখন আসলে? আর কি করছো এখানে? আমি তো বলেছিলাম আমি বাড়ি দ্রুত ফিরে আসব। মীরা হাসল, কিন্তু চোখগুলো একদম ঠান্ডা, এবং সেই চালচলন একদম মীরার ছিল না। সেটা ছিল জঙ্গলের ছায়ামুখী আত্মা।
বাড়ি চলো রাঘব, রাত অনেক হয়ে গেছে। এরপর পরই ঠিক সেই মুহূর্তে মীরার মতো দেখতে আত্মা ধীরে ধীরে কুয়াশার মতো অদৃশ্য হয়ে গেল। এটা দেখে রাঘবের রক্ত জমে গেল, তবুও রাঘব থেমে থাকল না। এটা কে ছিল? এটা তো মীরা নয়, এটাই সেই জঙ্গলের ছায়ামুখী ভূত। আমাকে সাবধান থাকতে হবে। সে আবার এগিয়ে চলল। জঙ্গলের পথ থেকে ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। কিছুক্ষণ পর রাঘব জঙ্গলের মাঝখানে চলে আসলো। এখন তার পেছনে ফিরে যাওয়ার সাহস হয়নি, সামনে যাওয়ার ভয়টাও আলাদা। হঠাৎ সে তার পেছন থেকে কারো চলার আওয়াজ পেল। সে পেছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে রাঘব জোরে চেঁচালো, কে রে? সামনে আয়। ঠিক তখনই আবার তার পেছন থেকে ধীর খসখসে আওয়াজ এলো, যেন 60 বছর বয়সী বৃদ্ধের। রাঘব আবার পেছনে ফিরে দেখল। তার পেছনে দেখা গেল গ্রামের মাধব কাকা, যিনি চায়ের দোকানে বসেছিলেন। মাধব কাকা, আপনি এই সময়ে এই জঙ্গলে? আপনি তো আমাকে জঙ্গলে যেতে মানা করেছিলেন, তাহলে আপনি এত রাতে এই জঙ্গলে কি করছেন? আমি তো শুধু তোর অপেক্ষা করছিলাম রাঘব। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ তোর শরীর আমার হবে। আমি জানি তুমি আমার গ্রামের মাধব কাকা নও। আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি সেই জঙ্গলের ছায়ামুখী। হঠাৎ মাধব কাকার রূপ ধারণ করা ছায়ামুখী তার আসল রূপে ফিরে আসে। রাঘব ভয়ে কুঠার ঘুরিয়ে দৌড়াতে লাগলো। ছায়ামুখী গাছ থেকে উপর নিচে লাফাতে লাফাতে তার পিছনে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে রাঘব এসে পৌঁছালো এক পুরনো খাদে। সামনে আর কোনো রাস্তা নেই। পেছন দিক থেকে ছায়ামুখীর ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল। এখন রাঘবের সামনে যাওয়ার কোনো পথ নেই। না সে পেছনে যেতে পারছে, না সামনে এগোতে পারছে। কাঁপতে থাকা হাতে রাঘব তার কুঠার তুলল আর বলল, আয়, আমি তোকে ভয় পাই না। তোর যা করার আছে করে নে। ঠিক তখনই ছায়ামুখী এক ছটকায় রাঘবের রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। এখন এদিকে রাঘব আর ওদিকেও রাঘব, একজন আসল একজন নকল। এই দৃশ্য দেখে আসল রাঘব ভয়ে কেঁপে উঠল। রাঘব, এবার তুই কি করবি? এখন তো আমি তোর রূপও নিয়ে নিয়েছি। এখন কে আসল আর কে নকল? এখন তো তোর স্ত্রী মীরাও আমাকে চিনতে পারবে না। ঠিক তখনই হঠাৎ ছায়ামুখী রাঘবের উপর লাফ দিতে যাচ্ছিল। যে মুহূর্তে রাঘবের মনে পড়ল মাধব কাকার কথা। হ্যাঁ, মাধব কাকা তো বলেছিলেন ছায়ামুখী আলোকে সহ্য করতে পারে না। এরপর রাঘব তার হাতে থাকা লণ্ঠনটি তুলল এবং ছায়ামুখীর দিকে জোরে ছুঁড়ে দিল। লণ্ঠন ছায়ামুখীর কাছে পড়ার সঙ্গে সঙ্গে লণ্ঠনের তীব্র হলুদ আলো ছায়ামুখীকে ঢেকে ফেলল। ছায়ামুখী ব্যথায় চিৎকার করতে করতে পিছু সরে গেল। ধোঁয়ায় পরিণত হয়ে চিৎকার করল আর বলল, পরবর্তী অমাবস্যায় আমি ফিরব রাঘব। এরপর তোর এই লণ্ঠন কেন, কোনো গ্রামের মানুষই তোকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো বলেই ছায়ামুখী অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তখন রাত 2টো বাজছিল। এখন রাঘবের কাছে লণ্ঠনও নেই। রাঘব তার কুঠার তুলে বাড়ির পথে কাঠ না নিয়ে ফিরতে লাগলো। কিছু দূর হাঁটতে হাঁটতে রাঘব ক্লান্ত হয়ে পড়ল। তাই সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল। রাতের অন্ধকার ক্রমাগত গভীর হয়ে গেছে। রাঘবের কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। কি করি কিছুই বুঝতে পারছি না। রাত অনেক হয়ে গেছে আর আমার কাছে এখন লণ্ঠনও নেই। এই জঙ্গলের পথও পরিষ্কার দেখা যাচ্ছে না। এক কাজ করি, আজ রাতে এই জঙ্গলের গাছের নিচেই ঘুমিয়ে পড়ি। সকাল হলে কাঠ নিয়ে বাড়ি ফিরে যাব। অন্যদিকে রাঘবের স্ত্রী ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রাঘবের অপেক্ষা করছিল।
তখনই মীরা নিজের সাথে কথা বলতে লাগলো। হে ভগবান, রাত 3টে বেজে গেছে, আর এখনো মানুষটা বাড়ি কেন ফিরল না? ঘরের বাইরে কুকুরের ঘেউ ঘেউ আর জঙ্গলের দিক থেকে লোমড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। অন্যদিকে মীরা ঘুমাতে পারছিল না। মীরা ঘুমিয়ে ঘুমিয়ে রাঘবকে মনে করছিল। কিছুক্ষণ পরই সকাল হয়ে যায়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মীরা গ্রামের সেই চায়ের দোকানের কাছে চলে আসে। চায়ের দোকানে তখন সেই একই মানুষজন বসেছিল যারা রাতেই রাঘবকে বুঝিয়েছিল। ঠিক তখনই মীরা চায়ের দোকানে আসে। কি হয়েছে মীরা? তুমি আজ চায়ের দোকানে কিভাবে এলে? সব ঠিক তো? না মাধব কাকা, কিছুই ঠিক নেই। গত রাতে রাঘব কাঠ আনতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত রাঘব বাড়ি ফেরেনি। অন্য দিনগুলোতে তো দ্রুত বাড়ি ফেরত, কিন্তু আজ কি যে হয়েছে, রাঘব বাড়িতেই আসেনি। আমার খুবই চিন্তা হচ্ছে। মীরা, তুমি চিন্তা করো না। চলো, এখন আমরা সবাই সেই জঙ্গলে গিয়ে দেখে আসব। এরপর সবাই রাঘব খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। কিছু দূর যাবার পর তারা জঙ্গলে অন্য গ্রামের এক কাঠুরিকে দেখতে পায়। ঠিক তখন সেই কাঠুরিকে মাধব কাকা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি এই জঙ্গলে তোমার মতো কাঠ কাটতে আসা কাউকে দেখেছো? আজ্ঞে হ্যাঁ, আমি একজনকে দেখেছিলুম একটা বট গাছের নিচে ঘুমায় থাকতে। তাই আমি তাকে জাগাইনি, কারণ সেখানে খুব কম মানুষই যাতায়াত করে, তাই আমিও যাওয়ার সাহস পাইনি। আমি নিজেও ওইদিকে কাঠ কাটতে যাই না। ও রাঘব, বাবা রাঘব, ঘুম কি পুরো হয়নি? ঘুম হলে উঠে পড়ো। দেখো, আমরা তোমাকে খুঁজতে জঙ্গলে এসেছি। ঠিক তখনই হঠাৎ রাঘবের চোখ খুলে যায়। তোমরা সবাই এখানে কি করছো? সব ঠিক তো? আর মীরা, তুমি কেন সবার সঙ্গে এই জঙ্গলে? কি হয়েছে? বা গো, যদি তুমি বাড়ি না আসো তাহলে আমি চিন্তা করব না নাকি? আমি সারা রাত তোমার জন্য চিন্তায় ঘুমাইনি, আর তুমি বলছো কি হয়েছে? আমি এখন কি বলবো? রাতে আমার সঙ্গে কি কি হয়েছে? কি হয়েছে রাঘব রাতে তোমার সঙ্গে? মাধব কাকা, এখন আমি তোমাদের কি বলবো? গত রাতে যখন আমি কাঠ আনতেই জঙ্গলে এলাম, তখন আমার সামনে জঙ্গলের ছায়ামুখী মীরার রূপ নিয়ে হাজির হয়েছিল। তারপরে সে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আবার সেই ছায়ামুখী আপনার রূপে আমার পিছনে এসে আমাকে মারার চেষ্টা করেছিল মাধব কাকা, কিন্তু আপনার কারণে আমি গত রাতে বাঁচতে পেরেছি। আপনি চায়ের দোকানে আমাকে বলেছিলেন যে ছায়ামুখী লণ্ঠনের আলো সহ্য করতে পারে না। আমি আমার হাতে থাকা লণ্ঠন ছায়ামুখীর দিকে ছুঁড়ে দিয়েছিলাম। তারপর ছায়ামুখী অদৃশ্য হয়ে গেল, কিন্তু সে আমাকে বলেছিল যে সে আবার আগামী অমাবস্যার রাতে আমাদের গ্রামে ফিরে আসবে। মাধব কাকা, ছায়ামুখী আত্মাটা চলে যায়নি, শুধু কয়েকদিনের জন্য অদৃশ্য হয়েছে। এজন্য আমাদের সবাইকে গ্রামের মানুষদের সতর্ক থাকতে হবে। রাঘব, তুমি আজ বেঁচে গেছো, কিন্তু সে আবার অন্য কোনো রূপ নিয়ে ফিরে আসবে। এখন চলো, এখান থেকে দ্রুত বের হই।